একজন মানুষ হিসেবে আমি প্রশ্ন করতে চাই মিহির আফরোজ শাওনকে, জুলাই আন্দোলনে যে 132 জন শিশু শাহাদাত বরণ করলো, সেটি কি আপনার বিবেককে একটুকু নাড়া দেয়নি? বিপ্লবের ভাষা আর বেয়াদবির ভাষা এক না। জুলাই একটা চেতনা। আপনার কি মনে হয় এই চেতনাতে থেকে সাধারণ মানুষ অনেকখানি সরে এসেছে? ফ্যাসিস্টরা জোর গলায় কথা বলার অপচেষ্টা করতেছে শুধু এই যে নাহিদ, হাসনাত, সার্জিসদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার কারণে। আপনি কতটুকু সুবিধা গ্রহণ করেছেন, আপনি কোন কোম্পানির সাথে যোগাযোগ করেছেন, যেই কথা, যেই শব্দ চায়ন জামাতের আমি নিজে বলতে পারেন না, সেটি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিকে বলাচ্ছেন। ওইটাই তাদের ভাষা। হাসিনা যদি মনে করেন যে কোনো শক্তি তার পক্ষে অবস্থান দিল, তারপর হাসিনা বাংলাদেশে এসে রাজনীতি করার কোনো সুযোগ নেই। মব কালচার, একই সঙ্গে সহিংসতা, এটা কমছে না কেন? সমাজটা একদম মাদকে হাসিনা শেষ করে দিয়ে গেছে। জুলাই আন্দোলনের উত্তরাধিকার, ছাত্র রাজনীতির ভবিষ্যৎ, বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সামাজিক পরিবর্তন এবং তরুণদের প্রত্যাশা সব মিলিয়ে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। নানা বিতর্ক, সমালোচনা এবং নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যেও প্রশ্ন উঠেছে কোন পথে এগোচ্ছে দেশের রাজনীতি, আর সেই রাজনীতিতে তরুণদের ভূমিকা কি। এসব বিষয় নিয়ে আজ কথা বলবো জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী এবং তরুণ রাজনৈতিক নেতা আমানুল্লাহ আমানের সঙ্গে। আমানুল্লাহ আমান, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের সমসাময়িক অনুষ্ঠান থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমানুল্লাহ আমান, যেহেতু এটা জুলাই মাস, তো ঠিক পেছনে আমরা যদি ঠিক 2 বছর পেছনে একটু যাই, 2024 জুলাই, সেই স্মৃতি এখনো আমরা বয়ে বেড়াচ্ছি। আপনি নিজেও একজন জুলাই যোদ্ধা। তো আমি একটু প্রথমে জানতে চাই, সেই সময় একটু স্মৃতিটা আপনার কাছে শুনতে চাই। আপনি কিভাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করলেন, বা প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল আপনার? ধন্যবাদ আপনাকে। যারা বাংলা নিউজে দেখবেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেখুন, আজ থেকে 2 বছর আগে আজকের দিনটি হলো 6 জুলাই, শনিবার ছিল 2024। আজকের দিনে কর্মসূচি ছিল হচ্ছে যে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে, বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার কোটা সংস্কার আন্দোলনের যে দাবিতে তখন আন্দোলনটি শুরু হয়েছিল, সেই আন্দোলনের গতি বাড়তেছিল আজকের দিনে। এবং বাংলা ব্লকেট আগামীকালকে বাংলা ব্লকেট 7 জুলাই আর কি, মানে 24-এর ভাষা অনুযায়ী বলছি। সেই সময় তো ব্লকেট ছিল। হ্যাঁ, বাংলা ব্লকেট। যাই হোক, দেখুন, এই আন্দোলনটি যে একটা পর্যায়ে সরকার পতন আন্দোলনে রূপান্তরিত হয়েছে, তার তো একটি সুবিস্তৃত ইতিহাস, ব্যাকগ্রাউন্ড রয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশেরই কোনো বিপ্লবী শুধু একটি ঘটনাকে কেন্দ্র করে বিপ্লব সাধিত বা গণ অভ্যুত্থান সংগঠিত হয়ে যায় না। আপনি যে কোনো দেশের উদাহরণ যদি দেন, যেমন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির 22 বছর সময় লেগেছে, আপনার জিম্বাবুয়ের রবার্ট মুগাবের পতনে 27 বছর সময় লেগেছে, ইরানের ঘটনা এরকম। পৃথিবীর প্রত্যেকটা দেশে, বাংলাদেশেও একটি দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘ 17 বছরে মানুষের কণ্ঠ রোধ করেছিল। এবং মানুষ, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ স্ব জায়গা থেকে তারা অনুভূত ছিল যে না, আমি আমার জায়গা থেকে বঞ্চিত হচ্ছি, আমি নিপীড়নের শিকার হচ্ছি, আমার বাক স্বাধীনতা নেই, আমার নাগরিক হিসাবে স্বাধীনতা নেই। সেই জায়গা থেকে মানুষ ফুঁসে উঠেছিল। এবং একটি মানুষের গায়ে যদি ফোড়া হয়, সেটির কোনো একটা জায়গা থেকে একটা সময়ে মুখ তৈরি হয়, সেখান থেকে সেই ফোড়ার বিস্ফোরণ ঘটে। ঠিক সেই রকমের জুলাই গণঅভ্যুত্থান কোটা সংস্কারের নামে যে আন্দোলনটি শুরু হয়েছিল, পরবর্তীতে সেটি যে সরকার পতন আন্দোলন শুরু হয়। যেহেতু আমি একটি সংগঠনের দায়িত্বশীল জায়গায় রয়েছি, একটি সংগঠনের কর্মী, সেই 6 জুন 2024 যখন রাজু ভাস্কর্যে এই 18-র যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তার পরিপত্রর ভিত্তিতে যে আন্দোলন শুরু হয় 6 জুন, তার ঠিক 1-2 দিনের মধ্যেই আমরা কিন্তু সাংগঠনিকভাবে ছাত্রদল, আমরা কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসেছিলাম। তার পরবর্তীতে আমাদের যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে নিয়ে বারবার বসেছেন যে এই বিষয়ে কি করা যায়। সুতরাং প্রথম থেকে এই আন্দোলনে, যেহেতু আমরা সেই প্রজন্ম যারা দীর্ঘ সময় 14, 18, 24-এ মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল, এবং যার কারণে আমরা একটি উপায় এবং যে কোনো একটি সুযোগের অপেক্ষা বাংলাদেশের মানুষ ছিল যে হাসিনার কিভাবে পতন ঘটানো যায়, এবং সেটা একটি উত্তম প্ল্যাটফর্ম ছিল। এবং প্রথম অবস্থায় সংগঠনের নেতা হিসাবে কিন্তু আমরা কেউই
মানে সামনে থেকে যে নেতৃত্ব দেয়া সেটির সুযোগ ছিল না, এবং সেটি সমন্বয়ক সহ অন্য যারা তাদের পক্ষ থেকে অনুরোধ ছিল যে আন্দোলনটি যদি আমরা একটি সফল সমাপ্তির দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমি যদি ওখানে গিয়ে দাঁড়াই তখন আন্দোলনটি প্রশ্নবিদ্ধ হবে। কিন্তু যখন সেই আপনার 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধ সহ অন্যান্য শিক্ষার্থীদের উপর এক নির্বিচারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে হামলা করলো, 16ই জুলাই কিন্তু ছাত্রদলই প্রথম ছাত্র সংগঠন যারা সংবাদ সম্মেলন করে ওই আন্দোলনটিকে সর্বাত্মকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান করেছিলাম। এবং সেদিন নয়াপল্টন থেকে একটা বিশাল মিছিল আমরা বের করেছিলাম যে আমাদের বন্ধের উপরে এবং ক্যাম্পাসে এবং সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যে ছাত্রলীগ সশস্ত্র হামলা করেছে তার বিরুদ্ধে। সুতরাং অত্যন্ত কৌশলের সহিত আমরা সেই আন্দোলনটিকে একটি সফল পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য সমন্বয়ক সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার ছিল তাদের সাথে আমাদের একটি নিবিড় যোগাযোগ ছিল। এবং 16 জুলাইয়ের পরে তো আমরা একদম সবাই ওপেন হয়ে গিয়েছিলাম আর কি। কিন্তু তার আগ পর্যন্ত অত্যন্ত সচেতনতার সাথে, যাতে ওই আন্দোলনটাকে কোনো, এর আগে যেমন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, আবার 18তে যেরকম কোটা সংস্কার আন্দোলন ছিল, একটা ট্যাগিং ফ্রেমিং এর মধ্যে এনে কিন্তু সেই আন্দোলনকে সরকার দমিয়ে ফেলছিল। সেই সুযোগটি আমরা এবার দেইনি। এবং সংগঠনের দায়িত্বশীল জায়গায় থাকার কারণে আমাদের সভাপতি রাকিব ভাই, সাধারণ সম্পাদক নাসির ভাই, আমরা অন্য শীর্ষ নেতৃবৃন্দ, আমরা কিন্তু মানে এক একটা ভাগ করে কে কোথায় কোন সময় কি করবে, সেই দিনগুলি অনেক কঠিন, দুর্বিষহ, অনেক চ্যালেঞ্জিং ছিল। যাই হোক, আল্লাহ রসিম রহমতে আমরা সেই জায়গা থেকে একটি সফল জায়গায় চলে আসতে পারছি। কিন্তু আজকে যখন আপনার সাথে কথা বলতেছি, আমাদের চোখের সামনে সেগুলি প্রত্যেকটা ঘটনাই, প্রত্যেকটা দিনের কথা, যেটি দিয়ে আমি শুরু করলাম, যে সেদিন শনিবার ছিল আজ থেকে 2 বছর আগে, এবং যে বাংলা ব্লকেটের কথা আপনাকে বললাম আর কি, এই সময়টা ঠিক এখন এই সময় শিক্ষার্থীরা অনেকে মানে প্রোগ্রাম করে বাসায় চলে যাওয়ার সময়টা ছিল তখন। তো যাই হোক, সেই জুলাই 2 বছর বর্ষপূর্তি এখন চলছে, এবং দীর্ঘ এই যে বিরচিত লড়াইয়ের পরে যে আমাদের যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটা মানে যে কারণে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল, যে একটি সুশাসনের বাংলাদেশ হবে, ন্যায় বিচারের বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় তো আমরা এখন এগিয়ে চলছি। একদমই তাই। আমি আরও প্রত্যাশা এবং অপূর্ণতা দুটো নিয়ে কথা বলবো। আমার তার আগে আরেকটু জানতে চাই যে, যেহেতু আপনি জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ এবং সক্রিয়ভাবে আপনি জড়িত ছিলেন, তো এমন কি কোনো স্মৃতি আছে যেটা আপনার মনে পড়লে এখনো আপনি ভারাক্রান্ত হয়ে পড়েন, কিংবা এখনো সে কষ্টের কোনো স্মৃতি আছে কিনা, সেই সময়ের কোনো স্মৃতি এখনো মনে পড়লে আপনার কষ্ট হয়? আমরা সমগ্র আন্দোলনটাকেই তো ধারণ করে এগিয়ে যাওয়ার সংগঠন, 142 জন শহীদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই আন্দোলনে শুধু ছাত্র দলের 142 জন শাহাদাত বরণ করেছে। সেই সংগঠনের একজন কর্মী হিসাবে, যেমন আমার একটা বিষয় হচ্ছে, আপনার মনে থাকার কথা যে 2023 সালের 28 অক্টোবরের পল্টন পুলিশ হত্যা মামলার আমি 1 নম্বর আসামি ছিলাম। তো সেই কারণে এই জুলাইয়ে যখন শুরু হয় আন্দোলন, তখন আমাদের হাইকমান্ড থেকে আমাকে বারবার বলা হয়েছে যে তোমাকে যদি এইবার ধরতে পারলে হয়তো মেরে ফেলবে। সেই কারণে অত্যন্ত মানে দেখেন, আপনাকে সুরক্ষা দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে? অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চেয়ে প্রতিদিনই আমরা বের হতাম, এবং যাতে ঘরে ফিরে যেতে পারি। তো সবচেয়ে মানে স্মৃতি তো অনেকগুলো দুঃসহ স্মৃতি রয়েছে। একটা স্মৃতি যেটা আমার নিজের উপর দিয়ে হয়েছে, 4 আগস্ট আমি যাত্রাবাড়ি থানার ঠিক অপোজিটে আর কি আটকা পড়েছিলাম, সারা রাত ওখানে ছিলাম। 4 আগস্ট বিজয়ের একদিন আগে আর কি, আপনার বিকাল 3:35 এরকম বাজে। তখন মানে সংঘর্ষের এক পর্যায়ে আর কি পুলিশ নির্বিচারে গুলি চালায়। আপনি খেয়াল করবেন যে যাত্রাবাড়ির কয়েকটা ফুটেজ এখনো মানে মানুষের বিবেককে নাড়া দিয়ে ওঠে। তো ওই দিনের ওই ফুটেজটা আর কি, যে 3:35 দিকে আনুমানিক আর কি, যে পুলিশ দাঁড়ানো ছিল, চারদিক থেকে যে বিক্ষুব্ধ মানুষ ঘিরে রেখেছে। তো হঠাৎ করে পুলিশ নির্বিচারে গুলি চালায়, এবং ওই ক্রাউডের মধ্যে আমি ছিলাম আর কি, আমার কয়েকজন সহযোদ্ধা সহ। তো ঠিক যখন ওই দিন 30 সেকেন্ড মনে করেন যে জায়গা মানে ক্লিয়ার হয়ে গেছে, সরাসরি গুলি করছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পাশে বেশি গুলির ঘটনা ঘটেছে। হ্যাঁ, আপনার পাশে একজন পড়ে গেছে। তখন তো কেউ আসলে সত্যিকার অর্থে অস্ত্রবিহীন মানুষ তো, নিরস্ত্র মানুষ তো দাঁড়িয়ে থাকতে পারে না। সবাই
যে যার মতো হুড়োহুড়ি ছোটাছুটির মধ্যে আমরা আসলে ওই সময়টা পাই না, ঠিক অপোজিট সাইডের একটা বিল্ডিং এর আটকা পড়েছিলাম। এবং ওই বিল্ডিং এর একজন ওই বিল্ডিংটা সম্ভবত 9 তলা, 7 তলায় একটা ছেলে, মানে ওই বিল্ডিং এর কেয়ারটেকার আর কি, তাকে আমি মানে আমার সাথে থাকা 15,000 টাকা দিছিলাম যে তুমি যেই রুমে থাকো সেইখানে আমাকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়ার। এবং এই ঘটনাটা বলতে আমার 10-15 মিনিট সময় লাগবে, কিন্তু সেই সময় আপনি দিতে পারবেন না। যখন ভোর রাতে আর কি ওই ছেলে আমাকে একটা অটোরিকশা ঠিক করে দিচ্ছিল আর কি, যে আপনি খুব কনফিডেন্টলি মানে ওই বিল্ডিং এর বাসিন্দা হিসাবে আপনি খুব কনফিডেন্টলি নামবেন। এবং আমি আমার ফোন ফেলে দিচ্ছিলাম, কারণ ফোনে অনেক ডকুমেন্টস ছিল, যদি পুলিশ মানে কয়েকবার উদ্ধত হয়েছে ওই বিল্ডিং এ ঢুকবে, কারণ ওখানে অনেকেই আটকা পড়ছিল আর কি। যদি ঢুকে তারা ধরার পরে যদি দেখতো যে এটা আমান ছাত্র দলের, তো নিঃসন্দেহে মেরে ফেলবে। ওই 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 অবস্থাটা ওইরকম ছিল 4 আগস্ট, একদম চূড়ান্ত সময়। তো যখন আমি নামি সিঁড়ি থেকে আর কি, তখন 3টা লাশ, ওই মানে 7 তলা থেকে নিচতলা পর্যন্ত 3টা লাশ পড়েছিল, ঠিক আছে। আপনি চোখের সামনে দেখছেন যে 3টা লাশ এবং পড়ে আছে, মানে হ্যাঁ, এই যে রক্তের যে ছোপ ছোপ রক্ত বা একদম মানে একদম ইয়ের মতো রক্ত পড়ে আছে, এটা এই যে মানে সিঁড়ি থাকে না, সিঁড়ির সাথে যে ইয়ের মতো, সেটা ধরে যাতে পিছলে না যায় রক্তে আর কি। আচ্ছা আচ্ছা, পুরো সেটাই রক্ত এইভাবে রক্তাক্ত ছিল। নেমে তো ওই যে রিক্সা, ওই যে ছেলেটাকে 15,000 টাকা দিয়েছিলাম, ও একটা রিক্সা ঠিক করে দিছে আর কি। মানে ওই সময় একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত চেক করতেছিল ওই রাস্তা দিয়ে আর কি। তো 50-50 চান্স যে আপনি বাঁচবেন কি বাঁচবেন না। আমি চিন্তা করলাম যদি সার্চ করে ওখান থেকে ধরে তাহলে নিশ্চিত মেরে ফেলবে। 10 জন পুলিশের 2-4 জন আমাকে চিনে ফেলবে, ঠিক আছে, নোন ফেস হয়ে যাবে। কিন্তু যদি আমি নেমে রিক্সা নিয়ে যেতে পারি, তাহলে দেখা গেছে যে হয় বাঁচতেও পারি, না মানে চান্স আছে বাঁচার আর কি। তা দোয়া দরুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নামলাম। এবং আল্লাহ রহিম রহমতে মানে আমি এখনো ভাবলে গা শিউরে ওঠে, আমার ওই রিক্সাটা পুলিশ থামায় নাই, ঠিক আছে। আল্লাহর রহমতে আপনি সেদিন একেবারে, তো যদি একবার শুধু চেক করতো বা বলতো যে দাঁড়াও, তাহলে আর ফেরার কোনো সম্ভাবনা ছিল না, ঠিক আছে। তো এইরকমের মানে আমরা তো দীর্ঘ 17 বছর সংগ্রামের মধ্যে ছিলাম, কিন্তু জুলাই এরকম অনেক স্মৃতি, অনেক পাশ থেকে অনেকে লাশ হয়ে ফিরেছে সেই স্মৃতি, অনেকে গুরুতর আহত সেই স্মৃতি। আমাদের ছাত্রদলের সভাপতি পর্যন্ত এই আন্দোলনে আপনার আহত হয়েছে, আমাদের সাধারণ সম্পাদক আহত ছিল। আমরা মানে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে, যার যতটুকু মানে মানে বেঁচে থেকে সংগ্রাম করা যায়, সেটা জুলাই আমরা ঢেলে দিয়েছি। একদম আপনার চোখের সামনে মৃত্যু দেখেছেন, রক্ত দেখেছেন, এবং নিজেরাও মৃত্যুর কাছাকাছি থেকে, একেবারে খুব কাছ থেকে মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছেন। সেই জুলাইয়ের স্মৃতি আসলে আমরা যখন সাধারণ মানুষ যারা আমরা ছিলাম, বা যারা আমরা গণমাধ্যম কর্মীরা ছিলাম, তারাও আমরা সরাসরিভাবে এই ঘটনাগুলোকে অনেক কাছ থেকে দেখেছি। জুলাইয়ের তো আমি এটা প্রাসঙ্গিকভাবে বলি, জুলাইয়ে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অনেক বেশি। কারণ আপনি যদি আবু সাঈদের দুহাত প্রসারিত করে দাঁড়ানোর ভিডিও যদি না আসতো, মানুষের বিবেক নাড়া দিত না। যদি যখন মুগ্ধ বলতেছিল পানি লাগবে পানি, সেই ভিডিও যদি না আসতো, মানুষের হৃদয়ে নাড়া দিত না। এই গল্পগুলো আসলে মানে অজানাই থেকে যেত। যেমন আমাদের আশরাফুল ইয়ামিন, যাকে সাভারে পুলিশের আর্মার্ড কার থেকে আপনার গুলি করে তারপর টেনে হিসেবে ফেলে দিচ্ছিল, সে ভিডিও যখন আপনি বোন হিসেবে দেখছেন, আপনার মানে আপনার চোখে পানি পড়ছে। আমাদের সবার বিবেকে নাড়া দিচ্ছে না, এইভাবে একটা দেশ চলতে পারে না, এগুলি মানা যায় না। সুতরাং এই আন্দোলনে অনেক মোবাইল নিয়ে, অনেক মানে টেলিভিশন ক্যামেরা, অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে যেই তথ্যগুলি বা জাতির কাছে সামনে নিয়ে আসছে, সেজন্য আমি আজকে সুযোগ পেলাম সেই সকল ভাইদেরকে আমি একটা মানে সেলুট দিতে চাই, যে তাদের অবদান অনেক বেশি। এটা আমরা আসলে অনেক সময় আমরা হয়তো বা ভুলে যাই যে এইগুলি সামনে না আসলে কিন্তু এই আন্দোলন ত্বরান্বিত হতো না। এবং ওই রকম হাসিনার দুর্বিষহ ফ্যাসিজমের মধ্যে যারা এই রিস্ক নিচ্ছে, হ্যাঁ, যে অনেকে নিজের নাম প্রকাশ করতে চায় না, একটা ভিডিও করে মিডিয়া দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং একটা পর্যায়ে রিস্ক নিয়ে অনেক সংবাদ মাধ্যম আপনার সরাসরি সেই ফ্যাসিজমকে চ্যালেঞ্জ করে সংবাদ পরিবেশন করছে, তাদেরকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতেছি।
এই সময়। একদমই তাই, আমাদের অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছেন এবং নিহত 10 হয়েছেন জন সাংবাদিক এই আমরা এই অনেকে আন্দোলনে। পরিসংখ্যান জানি না যে 10 জন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ শাহাদাত করেছে। বরণ করেছেন, একদমই তাই। কিন্তু সেই সময় আমার যে চেতনাটা ছিল মানুষের মনের ভেতরে, হৃদয়ের ভেতরে, জুলাই একটা চেতনা ছিল। আপনার কি মনে হয় এই চেতনাটা থেকে সাধারণ মানুষ অনেকখানি সরে এসেছে বর্তমান সময়ে? সাধারণ মানুষ সরে আসছে বলে আমার কাছে মনে হয় না। মনে হয় যে যাদের উপর অনেক বেশি দায়িত্ব ছিল, যাদের কাছ থেকে মানুষের অনেক বেশি আশা ছিল, যাদেরকে নিয়ে মানুষ স্বপ্ন দেখছেন, এরকম অনেক ব্যক্তি জুলাইয়ের স্পিরিট থেকে সরে আসছে। যেমন আমি যদি বলি যে জুলাই পরবর্তী সময় যেই সমন্বয়ক শব্দটা জুলাইয়ে মানুষ বিরচিতভাবে সম্বোধন করত, ঠিক কয়েকদিন পরেই বিজয়ের মানুষ সেই সমন্বয়ক শব্দের উপরে এক প্রকার ঘৃণা চলে আসছিল। যে অনেকে এই সমন্বয়ক পরিচয় আমরা দেখেছি এটা নিয়ে ট্রল হতো, মানে যে বাসের আমরা দেখছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ট্রল করে। তো কেন ট্রল করতেছে, ওই পর্যায়ে এই শব্দটা চলে গিয়েছে। এই মানে তদবির বাণিজ্য, আপনার নিয়োগ বাণিজ্য, আপনার চাঁদা চাওয়া, আপনার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মানে কি বলে মানে আপনার কাছ থেকে কিছু নিবে কিন্তু ফ্যাসিস্ট বলে আদায় করা, মানে নানানভাবে। সেটা আমি বলতেছি না যে সব সমন্বয়করা নষ্ট হয়ে গিয়েছিল, বিষয়টা একদম সেরকম না, কিন্তু এই শব্দটাকে ব্যবহার করে এবং অনেকে দায়িত্বশীল জায়গায় থেকেও তারা তাদের নৈতিক স্খলন হয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। ঠিক আছে, তখন মানুষ হতাশ হয়েছে, কারণ মানুষ মনে করছে যে না, বিপ্লবীরা যখন আপনার নৈতিকভাবে বিপর্যস্ত হয় তখন সেই বিপ্লব নিয়েও তো প্রশ্ন তোলার সাহস জাগে, এবং যেটি কিন্তু এখন হচ্ছে। ঠিক আছে, যদি এই জুলাইয়ের যারা অগ্র সৈনিক তারা যদি এভাবে তাদের নৈতিক পতন না হতো, তাহলে কিন্তু তাদের আরো অনেক ভালো করার সম্ভাবনা এই দেশে ছিল। কিন্তু তারাও লোভের বশবর্তী হয়ে বা কারো না কারো প্ররোচনায় বা কারো দ্বারা তারা ব্যবহৃত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে। যার কারণে এই যারা জুলাই সম্মুখ সারির যোদ্ধা, তাদের অনেকের চারিত্রিক মানে এই যে নৈতিক বিষয়গুলি নিয়ে, লেনদেন নিয়ে, বাণিজ্যিক বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কিন্তু আমানুল্লাহ, আমরা যেটা সম্প্রতি সময়ে যেটা দেখছি যে যেটা আপনি বলছিলেন যে সম্মুখ সারির যারা যোদ্ধা ছিলেন, বিশেষ করে যারা সমন্বয়ক ছিলেন, তারা কিন্তু একসময় হিরো ছিল, সাধারণ মানুষের চোখে তারা হিরো ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে যেটা দেখা যাচ্ছে, যেটা শুধুমাত্র সাধারণ মানুষই সমালোচনা করছে না, জাতীয় সংসদেও কিন্তু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এই সমন্বয়ক, কিছু কিছু সমন্বয়ক যারা একসময় খুবই আমি বলবো যে সাধারণ জীবনযাপন করতো, তারা এখন সবাই বিলাসবহুল জীবনযাপন করছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমরাও তো একটি দীর্ঘ ফ্যাসিবাদী শাসন কাঠামোর বিরুদ্ধে সংগ্রাম করা মানে ছাত্রনেতা বা রাজনৈতিক কর্মী। 12ই ফেব্রুয়ারি পর তো বিএনপি সরকার পরিচালনায় এসেছে। আমাদের জীবনে তো এই ধরনের কোনো বন্ধু বান্ধব আসলো না যে যারা ল্যান্ড ক্রুজার বা প্যারারো নিয়ে আমাদেরকে মানে বলবে যে বন্ধু তুমি ব্যবহার করো। আমাদের এরকম কোনো বড় ভাই আসলো না, আমাদের কোনো এরকম শুভাকাঙ্ক্ষী আসলো না। আমাদের তো একই স্টাইলের দিনাতিপাত করা লাগছে। হ্যাঁ, আমরা এখন গুম খুনের ভয় নাই, কিন্তু মানে সমন্বয়ক বা এই যে জুলাইয়ের সম্মুখ সারির কিছু যোদ্ধা, যাদেরকে আপনি যখন প্রশ্ন করবেন যে আপনি এই যে লাক্সারিয়াস গাড়িতে চড়েন সেটা কেমনে, হ্যাঁ, তখন তারা বলবে যে শুভাকাঙ্ক্ষীরা দিছে। আবার ওদিকে দেখলাম যে সার্জিস বলতেছে যে সে মনিটাইজেশন চালু করছেন ফেসবুকে, হ্যাঁ, ইউটিউবে, যার কারণে টাকা আসতেছে, এই জায়গাটি থেকে সে অনেক টাকা পায়। আবার কেউ বলে যে টিউশনি করেও টাকা পায়। দেখেন, এগুলি খুবই হাস্যকর, অবান্তর এবং অযৌক্তিক উত্তর। মানুষ এগুলি বোঝে। মানুষের এগুলো বোঝার জন্য সাধারণ মানুষকে বিজ্ঞানী হওয়ার দরকার নাই। মানুষ বোঝে যে না, আঙ্গুল ফুলে কিভাবে কলা গাছ হয়েছে, কিভাবে ধরাকে সরাজ্ঞান করা যায় এবং কিভাবে সত্যকে আড়াল করে আপনার অবান্তর উত্তর দেয় ওনারা, সেটা সাধারণ মানুষ বোঝে। এই যে আমরা এত বছর আমি হলের দায়িত্ব পালন করেছি, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করলাম, আমাদের এরকম কোনো শুভাকাঙ্ক্ষী তো দেখলাম না। ঠিক আছে, কেউ এসব বললো না আমাদেরকে। সুতরাং এই যে যেটি বললাম যে বিপ্লবীরা যখন নৈতিকভাবে
নৈতিক স্খলন ঘটে তাদের, তখন আসলে পরাজিত শক্তিও কথা বলার সুযোগ পায়, এবং যেটি এখন পাচ্ছে। এখন ফ্যাসিস্টরা জোর গলায় কথা বলার অপচেষ্টা করতেছে শুধু এই যে নাহিদ, হাসনাত, সার্জিসদের আপনার এই যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার কারণে। কারণ আপনি যখন দেখবেন, আপনি যতই বয়ান দেন না কেন, গলাবাজি করেন না কেন, আপনি কিন্তু নিজে কিন্তু জানেন যে আপনি কতটুকু মানে সুবিধা গ্রহণ করেছেন, আপনি কোন কোম্পানির সাথে যোগাযোগ করেছেন, কাদের কাছ থেকে সুবিধা পাবেন, আপনি কিন্তু জানেন। তখন সেই নৈতিক জোরটা আর থাকে না, যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ ভিতর থাকে। সুতরাং তারা সেই জায়গাটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি ক্ষতিগ্রস্ত না হতো, তাহলে তাদের আজকে এই বিপ্লবের অল্প কয়েকদিনের মধ্যেই তারা সাধারণ মানুষের কাছে এভাবে মানে কাছ থেকে দূরে সরে যেত না। তো সুতরাং, এবং পাশাপাশি আরেকটি খুব ভয়াবহ খারাপ দিক আছে, যে ওনাদের মাধ্যমে দেশের সিনিয়র সিটিজেনরা, সিনিয়র পলিটিক্যাল নেতারা, দেশের শীর্ষস্থানীয় যারা ব্যবসায়ী, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আপনার কি বলে ওইটারে কর্মসংস্থানের যোগান দেয় এরকম, এবং সমাজের গণ্যমান্য মানুষ, ওনারা নিজেদের প্রয়োজনে অপমানসূচক কথা বলে নাই এমন লোকের সংখ্যা খুবই কম। সুতরাং বিপ্লবের ভাষা আর বেয়াদবির ভাষা এক না। তাদের শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে তারা সরাসরি কার সাথে বেয়াদবি করতেছে। পৃথিবীতে বহু দেশে বহু বিপ্লব হয়েছে, কিন্তু কোনো মানে বিশুদ্ধ বিপ্লবীর কাছ থেকে এই সমস্ত বেয়াদবির শব্দ চয়ন আপনি একটাও খুঁজে বের করতে পারবেন না, যেটি বাংলাদেশে ঘটছে। সুতরাং এখানে একটা বড় প্রশ্ন আছে। দেখেন, যদি এই ৩৬ দিনের আন্দোলনে হাসিনার পতন না হতো, এরা কিন্তু প্রায় সবাই আপনার কেউ চাকরির জীবনে চলে যেত, কেউ যারা আগে ছাত্রলীগ করছে তারা ছাত্রলীগ করতো, বলতো যে এটা তো আমি চাকরির জন্য নেমেছিলাম, ঠিক আছে, কিন্তু আমাদেরকে কিন্তু মাটিয়ে থাকা লাগতো। আমাদেরকে কিন্তু আমাদের একটা মামলাও কমতো না, বরং অসংখ্য মামলা ওই জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত হতো। তো বিশুদ্ধ বিপ্লবী কারা, এটা বাংলাদেশের মানুষ বোঝে, ঠিক আছে। এবং সুদিনের এই যে চরিত্র যারা হারিয়েছে, ঠিক আছে, তারা আসলে বিশুদ্ধ বিপ্লবী না। তাহলে কি এই যে জুলাই আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন, কিছু সমন্বয়কের বিরুদ্ধে যে দুর্নীতি এবং নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে, এই অভিযোগগুলো কি তাহলে জুলাই আন্দোলনের নৈতিক অবস্থান এবং একই সঙ্গে জনমানুষের মধ্যে যে আস্থাটা তৈরি হয়েছিল সেটা কি ক্ষতিগ্রস্ত করেছে কিনা? আমি তো সেটা দিয়ে শুরু করলাম যে মানুষের যে আশার সঞ্চার হয়েছিল, সেই জায়গায় মানুষ ব্যথিত হয়েছে তাদের আচরণের মাধ্যমে। যে না, যে বয়ান নিয়ে তারা এসেছিল, সে বয়ানের জায়গাটাতে তারা একদমই, যে প্রত্যাশা ছিল মানুষের, যে আকাঙ্ক্ষা ছিল, সেই গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটি যদি না হতো, তাহলে তো আপনার তাদের তো অনেকগুলো আসনে জেতার কথা ছিল, তাদের তো মানুষের কাছে আরো সমাদৃত হওয়ার কথা ছিল। কিন্তু আপনি বলেন এখন যে তাদের মানে মানুষ কিভাবে গ্রহণ করছে। এই যে দু একজন আছে যে যারা জামাত দ্বারা প্ররোচিত হচ্ছে, জামাত যাদেরকে ব্যবহার করছে, যেই কথা, যেই শব্দ চয়ন জামাতের আমির নিজে বলতে পারেন না, সেটি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিকে বলাচ্ছেন, ওইটাই তাদের ভাষা। এবং সে যদি কোথাও যায়, আপনি দেখবেন যে শুক্রবার এক এক জায়গায় যায়, আপনার একটা অনেকটা মানে মানে মবক্রেসি স্টাইল আর কি। সেখানে আশেপাশে সব জামাত শিবিরের লোকজন তাকে ঘিরে, মানে জাস্ট তাকে একটি, সে মানে জামাত যেটা নিজে বলতে পারছে না সেটা পাটোয়ারিকে দিয়ে বলাচ্ছে। এবং শব্দ চয়নগুলি আপনার বাংলাদেশের রাজনীতির যে শিষ্টাচার, সেই শিষ্টাচারকে প্রচন্ড রকম আঘাত করছে। যে ব্যবহার মানে আপনি একজন টেলিভিশনে আমাদের শিশু সন্তানরা, আমাদের শিশু কিশোররা যখন সেটি দেখবে, তারা বেয়াদবি ছাড়া আর কিছু কিন্তু তাদের কাছে শিখছে না, যে একদম বেয়াদবি করা। এবং আন্দোলন তো মানুষ করে যৌক্তিক কারণে, তাদের আন্দোলনের দেখবেন যে এমনভাবে গলাবাজি করতেছে, আপনার কাছে মনে হবে দেশে যেন অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে, মানে ওই ধরে আলামো মাইরে আলামো এই টাইপের আর কি, যে কি কারণে করতেছে। পরে আপনি জিজ্ঞেস করেন ক্যামেরার বাইরে নিয়ে, যে ভাই তুমি যে চিল্লাইলা কেন, সে এটা সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারবে না। যে দেশে এই হয়েছে সেই হয়েছে, কি হয়েছে ভাই, সে বলতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ একটি শব্দ আছে বাংলা, যে মাৎসনায় পরিস্থিতি, অর্থাৎ অরাজক পরিস্থিতি থাকলে কিছু মানুষ সব সময় সুবিধা প্রাপ্ত হয়। এই যে
তারেক রহমান যে স্টাইলে চলছেন আর কি, যে ইতিবাচক রাজনীতি, যে পরিশীলিত রাজনীতি, এবং বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যেটা প্রত্যাশা করছে বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়কদেরকে, সরকার প্রধানদেরকে দেখে, যে একটা সরকার প্রধান এরকম হবে, সাধারণ মানুষের সেন্টিমেন্ট বুঝবে, গণমানুষের ভাষা বুঝবে, সে বাংলাদেশ যখন সেই সোপানে চলছে, ঠিক তার বিপরীতে তাদের রাজনৈতিক স্টাইল, তাদের দর্শন, তাদের কথোপকথন আপনার কাছে মনে হবে যে মানে দেশে একটা মানে যুদ্ধংদেহী অবস্থা বিরাজ করতেছে। আসলে কিন্তু তা না, ঠিক আছে? এটি একটি মানে সাজানো বয়ান, মেকি বয়ান, এবং এই মানে ওই যে আওয়াজে পাকিস্তান টাইপের আর কি, ঠিক আছে, বলে যাচ্ছে আর কি। কি কারণে বলতেছে, এটা হলো ওই যে সখী তুমি কার ছবির মতো আর কি, যে কখন কি যে করে এরা বোঝা খুব কঠিন আর কি, চলতেছে। আচ্ছা, এই যে জুলাই নিয়ে সাম্প্রতিক যে কটাক্ষগুলো হচ্ছে, আমরা সম্প্রতি সময় দেখেছি মেহের আফরোজ শাওন সহ অনেকেই কিন্তু জুলাই আন্দোলনকে কটাক্ষ করেছেন, এবং এই কটাক্ষগুলো কি একজন জুলাই যোদ্ধা হিসেবে বা একজন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? দেখেন, জুলাই যোদ্ধা হিসাবেও নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসাবেও নয়, একজন মানুষ হিসাবে আমি প্রশ্ন করতে চাই মেহের আফরোজ শাওনকে, যে আপনি তো একজন মা, আপনি কারো বোন। জুলাই আন্দোলনে যে 132 জন শিশু শাহাদাত বরণ করলো, আমাদের রিয়াগোপ যখন নিজের বাসায় থেকে 4 বছরের রিয়াগোপ গুলিবিদ্ধ হলো, সেটি কি আপনার বিবেককে একটুকু নাড়া দেয়নি? সে একজন বোন হিসাবে কি আপনার মানে হৃদয় কম্পিত হয় না যে এইভাবে কি একটা দেশে হত্যাযোগ্য হতে পারে? এই হত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার না চেয়ে তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করা অপরাধে কি আপনি কি শাস্তিযোগ্য অপরাধ করেন নাই? দেখেন, বয়ান খুব স্পষ্ট যে আপনি আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য জাস্টিফিকেশন দিবেন, কিন্তু আপনাকে যখন কেউ আপনার বিচার চাইবে তখন আপনি বলবেন যে আমি শিল্পী, আমি খেলোয়াড়, আমি সাংবাদিক, আমি লেখক। না, আপনি যদি অপরাধী হন আপনার পরিচয় অপরাধী, অন্য কোনো পরিচয় নেই। সুতরাং যেই এজেন্ডা নিয়ে মেহের আফরোজ শাওনরা নামছেন, সেই এজেন্ডা বাংলাদেশে কখনোই বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এদেশে হবে, এবং সেই প্রশ্নে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, ঠিক আছে? সেইখানে মেহের আফরোজ শাওনরা যদি মনে করেন যে এইসব দানবের পক্ষে অবস্থান নিয়ে তারপরে ওনারা কারো সিম্পেথি পাবেন, তাহলে ভুলের স্বর্গে বাস করতেছেন। কোনো কালচারাল ফ্যাসিস্টের কোনো অভিনয়ের কাছে বাংলাদেশের মানুষ পরাস্ত হবে না। মেহের আফরোজ শাওনের প্রতি মানে অনুরোধ থাকবে, আপনি একজন মানে নারী, বাংলাদেশে যেই বোনদের উপরে নির্মমতা এই দানবীয় ফ্যাসিস্টরা চালিয়েছিল, সেগুলি আপনার আসলে মাথায় থাকা উচিত। শুধু অন্ধ অনুকরণ করে হাসিনাকে টিকে রাখার যে প্রয়াসে ওনারা নামছেন, হাসিনা কোনোদিন বাংলাদেশে ব্যাক করবে না, এবং ব্যাক করলেও আসামি হিসেবে ব্যাক করবে, জুলাইয়ের গণহত্যাকারী হিসেবে ব্যাক করবে। যে তিনি এই বছরে দেশে ফিরবেন, এইগুলো হচ্ছে কি কিছু মানে জাস্ট এগুলি পলিটিক্যাল বয়ান, ঠিক আছে? বাস্তবতা বিবর্জিত কোনো চিন্তা যদি কেউ করে থাকে, তারা তো প্রচন্ড রকম গুমরাহী এবং আবেগের মধ্যে আছে। কারণ ওনার যে বয়স এবং বাংলাদেশের যে বাস্তবতা, তাতে কোনোভাবেই মানে হাসিনার যদি মনে করেন যে কোনো শক্তি তার পক্ষে অবস্থান দিল, তারপর হাসিনা বাংলাদেশে এসে রাজনীতি করার কোনো সুযোগ নেই। কারণ সে তো মানে এদেশের কোটি কোটি মানুষ রাস্তায় নামছিল। যদি এত বড় শক্তি থাকে, যে তারা বলে, দেখি অনেক সময় অডিও টডিও শুনি, 5-10 লাখ লোক নামাক না, আমরা তো দেখতে চাই যে কোন 5-10 লাখ লোক। তারা তো বলে কোটির কথা, 5-10 লাখ লোক নামুক না বাংলাদেশে, ঢাকা শহরে আসুক, 5 লাখ লোক নামলেই তার একটা বিপ্লব হওয়ার কথা। পৃথিবীর ইতিহাসে কোনোদিনও গণ অভ্যুত্থানে পরাজিত শক্তির মাধ্যমে আর একটা প্রতিবিপ্লব হয় না। এর সিঙ্গেল কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না। সুতরাং আওয়ামী লীগের আজকে যারা লাফাচ্ছে, এটা হচ্ছে ওই যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের শ্রম ঘামের টাকা যা আওয়ামী লীগ লোপাট করছিল, সেই টাকার কিছু অংশ ছেটাচ্ছে, আর কিছু অর্বাচীন না বুঝে এই ঝটিকা মিছিলগুলি করতেছে। সুতরাং এদের দ্বারা আওয়ামী লীগ পুনর্বাসনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে না ইনশাআল্লাহ। আমরা যেটা দেখছি যে একটা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে, এবং একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু সম্প্রতি এক বক্তৃতায় বলেছেন যে বিএনপি কিন্তু কোনো প্রতিশোধের রাজনীতি করে না, এবং তিনি একটা উদাহরণ দিয়েও বুঝিয়ে বলেছেন যে আমি যদি এই মুহূর্তে আমার মাকে জিজ্ঞেস করতাম যে 17 বছর তোমার সঙ্গে যে অন্যায় অত্যাচার হয়েছে সেটার কি প্রতিশোধ আমি নেব কিনা, যদিও আমার ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার,
কিন্তু আমি জানতাম আমার মাও বলতো না এবং আমার ভাইও ভাইও বলতো যে না। এই কথাটার সঙ্গে বর্তমানে রাজনৈতিক যে প্রেক্ষাপট আপনি দেখছেন, এটা কিভাবে দেখছেন আপনি? দেখেন, তারেক রহমানের যে উদ্ধৃতি দিয়ে আপনি কথা বললেন, আমরা প্রায়শই পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানদেরকে, যেটি একটু আগে আমি বললাম, আমরা তাদের ইতিবাচক আচরণ দেখতাম আর কি। পক্ষান্তরে বাংলাদেশে এই যে সাম্প্রতিক সময়ের একজন ফ্যাসিস্টকে দেখেছি, যিনি বেগম খালেদা জিয়ার মতো সম্মানিতা নারী, তাকে কিভাবে সংসদের বাহিরে কত রকম বিদ্রূপ, কত বিষোদ্গার করে কথা বলতো, এবং এদেশের রাজনীতির কি স্টাইলে ছিল এতদিন সেটি আপনি আমি সবাই ওয়াকিবহাল। কিন্তু তারেক রহমান যে স্টাইলে চলছেন সেটি একেবারে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে খুবই আশান্বিত করেছে। মানুষ আশাবাদী যে না, এই প্রথমবারের মতো আমার মনের ভাষায়, আমার প্রাণের ভাষায় একজন মানুষ কথা বলে, তার নাম তারেক রহমান। যিনি এই যে উদাহরণটি বললেন আপনি, এই যে গতকালকে একটি পরিপত্র জারি হলো, উনি গুলশান থেকে বের হয়ে একটা গন্তব্যের দিকে যাচ্ছিলেন, তো উনি দেখলেন যে একটি সরকারি মানে একটা মন্ত্রণালয়ের একটা মানে পোস্টার, সেখানে তার ছবি দেওয়া আছে। উনি মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে বললেন যে এখন থেকে সরকার প্রধানের ছবি কোন 3D স্টাইলে, আইদার অন্য কোনো স্টাইলে এভাবে ব্যবহার করা যাবে না। আপনি শুধু 12 তারিখ থেকে এই পর্যন্ত যদি উনি যে সমস্ত ইতিবাচক কাজ করছেন তার একটি ধারাবাহিক তালিকা আপনি আমাকে দিতে বলেন, আপনি সেই পর্যাপ্ত সময় আমাকে দিতে পারবেন না। এত অল্প সময়ে এত বেশি ইতিবাচক উদাহরণ তারেক রহমান তৈরি করেছেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আশাবাদী যে না, আমরা যা প্রত্যাশা করেছিলাম এবং যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ দীর্ঘদিন রাজনীতি অপেক্ষা করেছে যে না, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে যেখানে সরকার প্রধান হবে সবার, সরকার প্রধান সরকারি দলেরও, বিরোধী দলেরও এবং বাংলাদেশের সকল মানুষের। সেই গুণাবলীর একেবারে স্পষ্ট বহিঃপ্রকাশ তারেক রহমানের আচরণে প্রতিফলিত হচ্ছে। এখন ক্যাপ্টেনের আচরণে যখন সবাই খুশি, সেই সময় আমাদের উপর একটা দায়িত্ব বর্তে। আপনি অ্যাজ এ জার্নালিস্ট, আমি একজন নাগরিক হিসেবে, অপর সবাই, যে তারেক রহমান যেই গতি নিয়ে এবং যে চিন্তা নিয়ে এবং যেই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চলছেন, তার বডি ল্যাঙ্গুয়েজকে আপনার আবার ধারণ করতে হবে। যে না, আপনি আগের সরকার প্রধান রাস্তা দিয়ে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টার জ্যাম থাকতো, আপনি পিছনে অ্যাম্বুলেন্স পড়ে আছে না মুমূর্ষু রোগী আছে, দ্যাট ডাজ নট কেয়ার এনিথিং। কিন্তু উনি একজন রিক্সাওয়ালা মাথার ঘাম করতেছেন, তাকায় দেখা যায় পাশে প্রধানমন্ত্রী। এই সিনারিও কি বাংলাদেশ কখনো দেখেছে? দেখে না। এই স্পিরিটটাকে আমাদের ধারণ করতে হবে যে না, আমি একজন নাগরিক হিসাবে আমি উল্টো দিক দিয়ে যাব না, না আমি একজন নাগরিক হিসাবে আমি একটা লাইনে সেবা নিতে দাঁড়াইছি, আমি লাইন ব্রেক করে যাব না, আমি ছাত্রনেতা, আমার এই হেডাম আছে, আমি যাব না, আমি সাংবাদিক, আমার এটা আছে, আমি যাব না। সেই স্পিরিটটাকে আপনি যখন ধারণ করবেন, সবাই সম্মিলিতভাবে এগিয়ে গেলে বাংলাদেশটা এগিয়ে যাবে। কিন্তু একজন মানুষ চেষ্টা করতেছে, তার ক্যাবিনেট ফাংশন করতেছে না অতটা প্রত্যাশা অনুযায়ী, পার্লামেন্ট ফাংশন করতেছে না, সচিবালয় ফাংশন করতেছে না, তাহলে একজন তারেক রহমান কিছু করতে পারবেন না। ঠিক আছে? এই জন্য আপনার আমার প্রত্যেকের জায়গা থেকে, একটা জায়গা থেকে তো পরিবর্তন শুরু হওয়া উচিত, এবং সেই পরিবর্তনটা শুরু হয়ে গেছে। ইতিবাচক চিন্তা করতে হবে, ঠিক এই পরিবর্তনের ধারাবাহিকতা রাখা। উই শুড মাস্ট গো অন উইথ তারেক রহমান, যে সে যেভাবে যাচ্ছে সেভাবে যায়, এবং সে যেটা ভুল করলে আমরা সমালোচনা করব, সে শুধরে নেবে। সেই মানসিকতা তারেক রহমানের আছে। মানে টোটাল ডেমোক্রেটিক একজন মানুষ। আপনি আপনার কাছ থেকে মতামত নেওয়ার, সে বেশি শুনে সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পছন্দ করে। সুতরাং এই ধরনের একটা বাংলাদেশের প্রত্যাশা আমরা সবাই করতেছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমরা সেই বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। একদম তাই। আমি এই প্রশ্নটাতে আবার যাব, কিন্তু আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে প্রতিশোধ পরায়ণ না হওয়ার যে একটা বার্তা তিনি দিয়েছেন, এই বার্তাটি কি আওয়ামী লীগের জন্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জন্য কি কোনো ইতিবাচক বার্তা বহন করে কিনা? আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, নিষিদ্ধ ঘোষিত হলেও তাদের অনেক কর্মী সমর্থক বাংলাদেশের গ্রামে গ্রামে আছে। এখন আপনি তো চাইলেই
এদেরকে দেশান্তরিত করে ফেলা, নির্মূল করে ফেলা, সে রাজনীতিটা করতে পারবেন না। কিন্তু আওয়ামী লীগের যারা কারো উপরে জুলুম করে নেয় বা দানবীয় আকার ধারণ করে নেয়, তাদের একটি শুভবুদ্ধির উদয় হওয়া উচিত যে যেই হত্যাযজ্ঞ ঘটেছে, যে নিপীড়নের ঘটনা ঘটেছে, আমি যদি 2010 সালের চৌধুরী আলমের কথা দিয়ে শুরু করি, কাউন্সিলর, সে গুম হওয়া থেকে শুরু করে 5ই আগস্টের আগ পর্যন্ত এতগুলো রাজনৈতিক নেতাকর্মী যে গুম হলো, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাজাল ইসলাম রাসেল, আমাদের সূত্রপুরের সেলিম রেজা পিন্টু থেকে শুরু করে তেজগাঁর আমিরুল ইসলাম জাকির, আপনার তরিকুল ইসলাম ঝন্টু, বিমানবন্দরের নিজামুদ্দিন মুন্না, আমি এরকম শত শত নাম বলতে পারবো। এরপরে প্রায় এই যে 2,500-3 হাজার মানুষকে ক্রসফায়ার দেওয়া হলো, ঠিক আছে, রাজনৈতিকভাবে হত্যা করা হলো। এরকমের নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, শাপলা চত্বর, সেই ক্ষমতা গ্রহণ করার কয়েকদিনের পরে পিলখানা হত্যাযজ্ঞ, এই সমস্ত ঘটনার কি বিচার হওয়া উচিত নয়? এটা কি আওয়ামী লীগের যারা আপনার মনে করেন একজন শিক্ষক আওয়ামী লীগ করেন, কারো কোনো ক্ষতি করেন না, আওয়ামী লীগ করেন, সে এই মুহূর্তে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বা আওয়ামী লীগ অপরাধ করেন না, এই জাস্টিফিকেশনে যেতে পারেন না। সে তো তার মানুষ হিসাবে নিজেকে প্রশ্ন করা উচিত যে এগুলির বিচার হওয়া উচিত। বিচার হলে তাহলে এদেশে আর কেউ দানব হতে পারবে না কোনোদিন। কিন্তু এই বিচারহীনতার সংস্কৃতি যদি থাকে, বাংলাদেশে আরও দানবীয় শক্তির উত্থান হতে পারে, আবার কেউ ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। সেই জায়গাটায় আওয়ামী লীগেরও যারা এরকম আছেন তাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে। আপনার ভাই যদি কোনো খুন করে, তো আপনি তার বিচার চাইবেন না, আপনি খুনির পক্ষে অবস্থান গ্রহণ করবেন। সেই জায়গাটা তাদেরকেও ঠিক করতে হবে। আর তারেক রহমানের বিষয়ে আপনি যেটি বললেন, তিনি যে প্রতিশোধ পরায়ণ না, সে উদাহরণ বাংলাদেশের মানুষ পেয়ে গিয়েছে। সুতরাং কিন্তু সে যে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে চান, অপরাধের বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ, এটাও কিন্তু আবার সত্য। সুতরাং যারা আওয়ামী লীগের বলেন, অন্যান্য যারা বলেন, যারা অপরাধ করেছে তারা শাস্তির মধ্যে আসবে, সে শেখ হাসিনা হোক, শেখ হাসিনার কর্মী হোক। কিন্তু ওই যে আওয়ামী লীগকে নির্মূল করে দেব, সেই শব্দ চয়ন করার দল এই মানে কি বলে, বিএনপিও না, তারেক রহমানও না। বিচার হবে, বিচার হবে, এবং সেটা হতেই হবে, বাংলাদেশের জন্য হতে হবে, আপনার আমাদের সবার জন্য বিচার হতে হবে। কিন্তু বিএনপি কখনো প্রতিশোধ পরায়ণ হবে না, নেভার। কিন্তু অন্যায়ের বিচার আপনারা চান। 5ই আগস্ট পরবর্তী জামায়াতে ইসলামের রাজনীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, জামাতের ইতিহাসটা মূলত হচ্ছে কপটতার ইতিহাস। 5ই আগস্টের পরে আপনার খেয়াল থাকবে, সর্বপ্রথম আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছিলেন আমাদের জনাব ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছিলেন যে এতদিন যা হয়েছে, মানে উনি এই অধিকার কোথায় পেলেন যে একেবারে যখন শহীদের রক্ত শুকায় নেয়, তখন আমার সম্ভবত 7 আগস্টের এই কথা, যে এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা, সেটা ওনাকে ব্যথিত করে, ঠিক আছে, এই ধরনের একটা বক্তব্য আপনি দেখবেন, এখনই ইউটিউবে বা গুগল করে দেখেন। এরপরে আপনার সেই দিন থেকে আজকে পর্যন্ত মানে প্রত্যেকটা ঘটনার বাঁকে বাঁকে আপনার সংস্কার নিয়ে ওনাদের বয়ান, নির্বাচন নিয়ে ওনাদের বয়ান। আপনি দেখবেন যে প্রফেসর ইউনূস, আপনি নামাজ পড়তে গেছেন, ঈদের নামাজ, সেখানে অনেক লোকজন দাঁড়িয়ে বলতেছে যে স্যার 5 বছর স্যার, 5 বছরের আগে অন্য কার কাছে দেওয়া যাবে না, ঠিক আছে, মনে আছে কথাগুলো, জামাতের বয়ান। আবার সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। আমার সেক্রেটারি জেনারেল সাহেব গোলাম পরোয়ারের কথা এখনো আমার কানে বাজে, মানে খুব চিল্লাইয়া যে পিয়ার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই যে নির্বাচন হতে দিবে না, সবার আগে প্রার্থী তারা দিচ্ছে। আবার সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, ঠিক আছে, সবার আগে যায় মনে করেন যে নির্বাচন নিয়ে আলাপ শুরু করেছে। আবার স্লোগান দেবে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সবার আগে আবার নয়াদিল্লির সাথে যোগাযোগ করতেছে যে আমাদের একটু বসান, আমরা কোনো ইসলামিক দলটল না, মডারেট লোক, ঠিক আছে। এই যে কপটতা, এই যে ভণ্ডামি, এই ভণ্ডামি রাজনীতির পরে একটা পর্যায়ে যখন দেখলো যে নির্বাচনটা হয়ে যেতে পারে, তখন তারা গেল মবক্রেসি দিতে, ইন্টেনশনাল মবক্রেসি, যে একটা অস্থিতিশীল পরিবেশ দেখানো যে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। সেই জন্য তারা এবং শিবির বাংলাদেশে প্রায় 157-58টা আপনার ধর্মীয় মানে কি বলে মাজার, আপনার জারি সারি গানের আসর, বিভিন্ন জায়গায় হামলা হলো, ভাঙচুর হলো। আপনি
এই নামে বেনামে বিভিন্ন জায়গায় মব শুরু হলো, প্রথম আলো, ডেইলি স্টার ভাঙা হলো, ঠিক আছে, যে একটা পরিস্থিতি দেখানো। শেষ পর্যন্ত যখন নির্বাচনের পরিবেশ তৈরি হলো, ঠিক আছে, সেই সময় থেকে এই যে এই সুবিধা নিব না, আবার সংসদে দাঁড়িয়ে চাচ্ছে, এরকম আপনি যদি উদাহরণ দিতে যান অনেক সময় লাগবে আর কি। এইটা হচ্ছে কপটতার ইতিহাস। আর এখন এই মুহূর্তে তারা যেই রাজনীতি করছে আর কি, যে আপনার একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, এই যে বলতেছে যে আমরা মানে তারেক রহমানের ভুল ধরবে এমন কিছু খুঁজে পাচ্ছে না, খুঁজে না পেয়েও দেখবেন যে ওই যেটা প্রথম আপনাকে একটু আগে যেটা বললাম, যে নাসিরুদ্দিন পাটোয়ারিদেরকে বলায় যে এই করব সেই করব, ঠিক আছে, বেশি দিন সময় দেওয়া যাবে না, আন্দোলনে যাবে। সুতরাং তাদের কি সক্ষমতা সেগুলো আমরা জানি। তাদের শীর্ষস্থানীয় 10 জন নেতাকে যখন ঝুলিয়ে দিছে তখনও তারা অনেক বড় বড় আওয়াজ দিছিল। তাদের যে সবচেয়ে বড় আইকনিক উদাহরণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার জানাজার নামাজটা পর্যন্ত তারা পড়তে পারে না। আমার কাছে মনে হয় যে তারা চাইবে মবক্রেসি তৈরি করতে, ইন্টেনশনাল মবক্রেসি তৈরি করতে চাইবে, কিন্তু তারা ব্যর্থ হবে। কারণ হচ্ছে তারা একটা মূলত মানে নিজস্ব লোক দ্বারা রেজিমেন্টেড, তাদের কর্মী সমর্থক আছে, কিন্তু ওইভাবে সাধারণ মানুষের কোনো সমর্থন নিয়ে কোনো আন্দোলন করার সক্ষমতা জামায়াত ইসলামীর এককভাবে কোনো কালে ছিল না এবং সামনেও হবে না। সুতরাং তারা এই যে বেগম খালেদা জিয়ার স্নেহ পেয়ে, দয়া দাক্ষিণ্য পেয়ে যে রাজনীতিটা করছে, তারেক রহমান তো সবাইকে নিয়ে এগিয়ে চলতে চায়, তিনি স্পেস দিবে না আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু জামাত সবসময় একটা অস্বস্তিকর পরিবেশ সে থাকতে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পছন্দ করে, সেটি তারা করতে চাইবে কিন্তু ব্যর্থ হবে। আমান, আপনি মব কালচারের কথা বলছিলেন কিছুক্ষণ আগে। তো মব কালচার আমরা এটা দেখেছি 5 আগস্ট পরবর্তীতেও সময় আমরা দেখেছি, এবং সম্প্রতিও কিন্তু আমরা দেখেছি যে মব কালচার হচ্ছে এবং মবের ঘটনাও ঘটছে। মানুষ পুড়িয়ে হত্যা বা সংঘবদ্ধ হয়ে মানুষকে পিটিয়ে হত্যা, এই মব কালচার থেকে এখনো বাংলাদেশ বের হতে পারছে না কেন? আপনি ইতিবাচক রাজনীতির কথা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও ইতিবাচক রাজনীতির পথেই হাঁটছেন, তাহলে এই মব কালচার একই সঙ্গে সহিংসতা এটা কমছে না কেন? 5ই আগস্ট পরবর্তী সময়ে যে পরিমাণ প্রায় প্রতিদিনই মব হতো, সেটি 12ই ফেব্রুয়ারির পরে অনেকটাই কমে আসছে, সেটা আপনাকে স্বীকার করতে হবে। আমরা আশাবাদী, যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বললেন, এবং আমার কাছে মনে হয় কিছুদিন আগে, আমি কোর্ট বক্তব্যটা আপনাকে দিতে পারছি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনিও বলেছেন, এবং সাম্প্রতিক সময় কিন্তু আপনি 2-1 মাসে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা আমি জানি না। সুতরাং মবের আপনার কবর রচিত হয়ে গিয়েছে অলরেডি। মব কালচার করে কেউ পার পাবে এমন কোনো সুযোগ সামনে আছে বলে আমি মনে করছি না। বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী যেভাবে ইতিবাচকভাবে রাজনীতিতে নতুন একটা ধারা তৈরি করেছেন, পরিবর্তনে একটা ধারা তৈরি করেছেন, তো এখন সরকারের সাফল্য অর্জনের ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে? সাফল্য অর্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে, দেখেন, এই 56,000 বর্গমাইলে এতটুকু জায়গা, এত বিশাল জনগোষ্ঠীর জনসংখ্যার একটি দেশ, এখানে আপনার একটি ঐক্যবদ্ধ প্রয়াস যদি না থাকে, আপনার মানে ঘরে বাইরে স্থিতিশীলতা সবচেয়ে বেশি জরুরি এখন, রাজনৈতিক স্থিতিশীলতা। স্থিতিশীলতা থাকলে, আপনি মাননীয় প্রধানমন্ত্রী যে চীন সফর করেছেন, আপনি দেখবেন যে সেখানে অনেকগুলি সমঝোতা স্মারক হয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে অনেক দিগন্ত প্রসারী নতুন নবদিগন্তের সূচনা হয়েছে। এবং আমি মনে করি যে আমরা যে মানে এই সরকারের যে পথ চলা, সবার আগে বাংলাদেশ নীতি, কার দাসত্ব করা না, সেখানে পাশের দেশ সবাই তাদের স্বার্থে বাংলাদেশের সাথে তারা সেই মানে সমান্তরাল যে পলিসি, সেটা মেনটেন করতে বাধ্য হবে। বাংলাদেশে যে যতই কথা বলুক না কেন, বাংলাদেশে কেউ মানে আপনার কি বল দাদাগিরি করবে সেই সুযোগ আর নেই। সুতরাং যদি রাজনৈতিকভাবে স্থিতিশীলতা থাকে, এবং যে সমস্ত কর্মপরিকল্পনা এবং তারেক রহমান প্ল্যান নিয়েছেন, যেমন এই যে একটি ছোট্ট উদাহরণ দিই আপনাকে, যে নতুন উদ্যোক্তা যারা আর কি, স্টার্ট আপ যারা করে আর কি, মানে সিড ফান্ডিং এর বিষয়টা, যে নতুনভাবে একটি কাজ শুরু করছে, সেখানে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া, সহায়তা করা, এভাবে ছোট ছোট যারা যুবকরা, তাদেরকে যে কর্মসংস্থান দিকে নিয়ে যাওয়ার সরকারের যে প্রয়াস,
এবং কর্মমুখী শিক্ষার কথা, কারিগরি শিক্ষার কথা, যে আমাদের যে দেশে যে গতানুগতিক অনার্স মাস্টার্স পাস করে একটা সময় গিয়ে বিসিএস মুখী হয়ে যায়, সেই জায়গা থেকে বের হয়ে হাতে কলমে যে শিক্ষা, এরপরে আপনার উনি যেটি বলেছেন থার্ড ল্যাঙ্গুয়েজের কথা, ঠিক আছে, সেটা মানে মান্দারিন হতে পারে, অন্য ফ্রেঞ্চ স্প্যানিশ ভাষা হতে পারে। অর্থাৎ এই যে উনি একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাফিক, এদেশে 4,71,00,000 তরুণ যুবক রয়েছে, এই যুবকদেরকে জনশক্তিতে রূপান্তর করার জন্য যে প্রয়াস দেশের জন্য, সেই জায়গাটিতে যদি আমরা মানে এগিয়ে যেতে চাই, আমাদের এক প্রধান শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। এদেশে দীর্ঘ একটা সময় ধরে এই স্থিতিশীলতা ছিল না। এই কারণে উনি সবাইকে নিয়ে যে পথ চলতে চাইছেন, আমার কাছে অনুরোধ থাকবে যারা সরকারের আজ বিরোধী দলের অন্যান্য যারা আছেন, তাদেরকে কারো প্ররোচনায় প্ররোচিত না হয়ে যে একটা পরিস্থিতি তৈরি করো মানে সরকার ফেলে দিব, তারা চলে আসবে, সেটা সম্ভব না। ঠিক আছে, সে সবাইকে নিয়ে সহযোগিতা করলে আমার কাছে মনে হয় যে তারেক রহমান যেই চেষ্টা করছেন উনি এগিয়ে যেতে পারবেন, আমরাও জাতিগতভাবে এগিয়ে যেতে পারবো। এর জন্য সবচেয়ে একদম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমাদের যে বাংলাদেশের আপনার আমাদের কর্মসম্পাদনের প্রাণ স্পন্দন, প্রাণের জায়গা হচ্ছে সচিবালয়। কিন্তু দেখেন যে সচিবালয়ে অনেক মানে সবচেয়ে বেশি করাপশন সচিবালয় হতো, আমরা যেটা জানি। এই যে শুধুমাত্র বয়ান না দিয়ে যার যার জায়গা থেকে এই যে মেগা প্রকল্পে মেগা চুরি, আপনার এই যে বড় বড় জায়গায় যারা আছেন তাদের একটু দায়িত্বশীল হতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে। আপনি জিয়া রহমান যেরকম দেশপ্রেমিক ছিলেন, দেশটাকে ভালোবাসতে হবে। এই যে দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো, এগুলি যার যার জায়গায় থেকে যদি আপনি নৈতিকভাবে এরকমের ক্ষতিগ্রস্ত থাকেন, নৈতিকভাবে আপনি অসৎ থাকেন, আর আপনি আশা করবেন তারেক রহমান বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবে, সেটা হয় না। এজন্য প্রত্যেকের জায়গা থেকে প্রকৃত দেশপ্রেমিক সে যে তার উপরে অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করছে। আপনি সমাজ নিয়ে পরে ভাবেন, আগে নিজের উপর কি দায়িত্ব, আমি মানুষ হিসেবে আমার কি দায়িত্ব, সেটা পালন করেন, তারপরে দেখবেন দেশে এগিয়ে যাচ্ছে। একদমই তাই। কিন্তু আরেকটা চ্যালেঞ্জ আছে কিন্তু আমার, যেমন বেকারত্ব রয়েছে, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, এটাও একটা চ্যালেঞ্জ। আমি তো এই উদাহরণ দিলাম, বললেন তো তরুণদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার জন্য, মানে বর্তমান সরকারের সাফল্য যদি তরুণদের কাছে আরো মানে কাছাকাছি পৌঁছানো যায়, সেই ক্ষেত্রে তরুণ নেতা হিসেবে আপনার কি পরামর্শ রয়েছে? আমরা তো চাওয়ার আগে উনি অনেক কিছু দেওয়া শুরু করে দিয়েছেন। এই যে সিট ফান্ডিং এর বিষয়টা বললাম, এই যে যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, আপনি তাদেরকে যে একটা ঋণ দেওয়ার বিষয়ে সহজ শর্তে যে বললেন যে 10 লক্ষ টাকা পর্যন্ত বিদেশে যাওয়ার বিষয় করতে পারবে। আপনি এই যে যদি আপনি মান্দারিন ভাষা শিখেন বা ফ্রেঞ্চ বা স্প্যানিশ শিখেন, তারপরে যে আপনার যে কর্মক্ষেত্রের প্রসারণ ঘটবে। আপনি এই যে স্টার্ট আপ যারা শুরু করছে, যে আপনি নতুন ব্যবসা শুরু করছেন, সেখানে একটা নির্দিষ্ট সহজ শর্তে ঋণের কথা বলা হয়েছে, কারিগরি শিক্ষার কথা বলছে। অর্থাৎ যুবকদেরকে নিয়ে একটা বিশাল কর্মপরিকল্পনা ইতিমধ্যে উনি জানান দিয়ে দিয়েছেন। এই সমস্ত কাজগুলিতে আপনাকে এঙ্গেজ করতে হবে। তো আপনি শুধু দেখা গেছে যে মানে যে সরকার আমাকে কি দিল, সরকার কি দিল না, এই জায়গায় পড়ে থাকলে তো হবে না। তো সরকার যেটা এই যে আপনাকে যে ঋণটা দিবে, আপনি সেটা কাজে লাগিয়ে আপনি কাজটা করেন। কাজটা করলে তো আপনার জায়গা থেকে আপনি দেশপ্রেমিক, মানে আপনার দেশের প্রতি যে দায়বদ্ধতা সেটা পালন করলেন, দেশে এগিয়ে যাবে। স্ব জায়গা থেকে এগিয়ে আসা, যার যার জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে, এর কোনো বিকল্প কিছু নাই। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে ছোট দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আজকে থেকে 10 বছর পর কোনো তরুণ যদি আপনার ইন্টারভিউটা দেখে সোশ্যাল মিডিয়ায়, তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান? আপনার এই যে দেখেন তারেক রহমান রাস্তা দিয়ে হাঁটছে, আবারও তারেক রহমানই আসি, উনি একটা দেখা গেছে টিস্যু ফালানো, এটা উনি উঠিয়ে তারপরে ডাস্টবিনে ফেলার জন্য উদ্যত হচ্ছেন। বিষয়টা হচ্ছে যে আমাদের স্ব জায়গা থেকে মানে নিজের যে কাজটা সেটা করতে হবে। আপনার এই মাধ্যমে যেহেতু আমার এই ইন্টারভিউটা অনেকে দেখবে, আমি দুইটা বিষয় নিয়ে খুবই খুবই বেশি চিন্তিত। একটা হচ্ছে মাদক, ঠিক আছে, এই মাদক আমরা হয় কি মানে সমাজে একটা সময় আমাদের যে বোনদের একটা মানে কি বলে একটা বয়সন্ধিকাল পার হওয়ার পর একটা বিষয় থাকে, খুব লজ্জা বিষয় ছিল। এখন দেখি টেলিভিশনে বিজ্ঞাপন দেয়। বাস্তবতা হচ্ছে কি যে জানার ভিতরে এবং জেনে ব্যবস্থা নেওয়ার ভিতরে কোনো শরমের কিছু নেই। মাদক দেখেছে আপনার ছোট ভাই আপনি মাদকাসক্ত, বা আপনার কোনো বোনও মাদকাসক্ত। তো এখন বাবা মা চিন্তা করে কি যে আমার সন্তানটা ভালো থাকলেই হলো, পাশের বাসার কে খাইছে না খাইছে কোনো সমস্যা নাই। গ্রামগঞ্জে যেদিন থেকে সন্ধ্যার পরে ছেলেপেলেরা রাস্তায় হাঁটার সময় মানে নিষেধ করা বন্ধ হয়ে গেছে, এই তুমি কার ছেলে,
সন্ধ্যা হয়ে গেছে, তুমি পড়ার টেবিলে নাই কেন? তখন থেকে ছেলে পেলে খারাপ হয়ে যাচ্ছে। এখন সবাই আছে, সবাই ইয়ানফসিতে ব্যস্ত, সমাজ নিয়ে, দেশ নিয়ে ভাবার কোনো সময় নেই। এই জায়গায় থাকলে পাশের বাসায় আগুন লাগলে আপনার বাসায় আগুন লাগবে। এই মাদকে আপনার, আমার কাছে মনে হয় একটা দুইটা বাসা পর পরে আপনি দেখবেন যে কোনো না কোনো ছেলে, কোনো না কোনো মেয়ে। আগে তো আমরা দেখতাম যে আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই একটা মেয়ে সিগারেট খেত, ঠিক আছে। আর এখন দেখি পাবলিকলি, মানে এটা কিন্তু ছেলে মেয়ের আমি বিভাজনের ক্ষেত্রে বলতেছি না, অর্থাৎ এইটি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। যে সিগারেট খায় সে ওই অন্য কিছু খারাপ কিছু খাইতে পারে, মদ গাঁজা কি 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 যে নাম আছে ভাই। এই সমাজটা একদম মাদকে হাসিনা শেষ করে দিয়ে গেছে। যে ভাই আপনি হাসিনার কথা কেন বলেন? ওই 17 বছরে, কারণ উনি যে বলছে যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, এদেশে মাদকের অভয়ারণ্য তৈরি করার জন্য, এদেশের যুব সমাজদেরকে নষ্ট করে দেওয়ার জন্য যত প্রকার মাদক এদেশে ঢুকানো লাগে সব আশেপাশের দেশ থেকে এদেশে ঢুকছে। এখন আপনি যতই নীতি কথা বলেন না কেন, যত নৈতিকতার বাণী দেন না কেন, একটা ছেলে এডিক্টেড, ও তো আপনার কথা শুনবেই না। এই চুরি, ছিনতাই, ডাকাতি এগুলি কেন বাড়ছে? শুধু মাদক অন্যতম বড় বিষয়। আমাদের বোনরা কেন রাস্তাঘাট নিরাপদ না? একটা ছেলে এডিক্টেড, আপনি তো তারে তো নীতি কথা শোনাতে পারবেন না। এই জায়গাটাতে আমাদের প্রচন্ড রকম কাজ করতে হবে। সামাজিক মানে সচেতনতা তৈরি করা, সামাজিক আন্দোলন তৈরি করা, একেবারে ধর্ম, বর্ণ, দল, গোত্র সব নির্বিশেষে মাদকের বিষয়ে আমাদেরকে সবার সচেতন হতে হবে। এছাড়া আপনি এই যে যুব সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এইটা থেকে মা বাবার বা শুধু পাড়াপড়তে সেটা কেউ পারবে না, সামাজিক আন্দোলনে যেতে হবে। এছাড়া এটার থেকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সমস্যা মাদক। একদমই তাই। এই মাদকের যে ভয়াবহ থাবা, ঠিক আছে, এটা আমাদের গার্ডিয়ানদের একটাই সমস্যা, তারা চিন্তা করে যে না আমার পোলা যে মদ খায় এটা তো মানুষের বলা যাবে না, ঠিক আছে। সে বাসায় ঝামেলা, সমস্যাটা কত দিকে দেখেন। মনে করেন খায় ভাইয়ে মদ, ওই লোক শেষ পর্যন্ত বউর উপরে টর্চার করে, সেই প্রভাব পড়ে ওই মেয়েটা যে স্কুল কলেজে ওর উপরে, ঠিক আছে। যে ঘরে তো শান্তি নেই, ঘরে শান্তি না থাকলে পরিবারের কোনো সদস্যের শান্তি নেই। আমি খুব প্র্যাকটিক্যালি বললাম আর কি। এরকম বাংলাদেশের ঘরে ঘরে হচ্ছে, সেই জায়গাটায় আমাদের সবাই সচেতন হতে হবে। যদি আপনি একটা সাইডে কাজ করেন দেখবেন যে অনেক কিছু থেমে গেছে, সন্ত্রাসও কমবে, আপনার চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি এগুলি ম্যাক্সিমাম কমে যাবে। এই জায়গাটা আপনারাও, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই বিষয়ে স্পেশাল আপনার কাজ করবেন, আপনি টেলিভিশনগুলিতে দেখাবেন, সচেতনতামূলক কাজ করবেন। আর না হলে বাংলাদেশকে অবশ্য লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব না। কারণ তরুণরা যেহেতু আগামীর ভবিষ্যৎ, অধিকাংশ আমাদের সমাজকে বাঁচাতে গেলে অবশ্যই মাদক মুক্ত সমাজ, অবশ্যই মাদক মুক্ত সমাজ দরকার। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যেহেতু বিশ্বকাপ চলছে, বিশ্বকাপ উন্মাদনা চলছে, তো আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন? আমি আসলে কোনো দলের এরকম কঠোর সমর্থক না, জাস্ট খেলা দেখি। কিন্তু আমার এইখানেও একটা হতাশা আছে। আপনি বলবেন যে এই ছেলে তো খালি হতাশার গল্প শুনে। দেখুন, বাংলাদেশে এইবারের বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 6 জন মানুষ এই বিশ্বকাপ সংক্রান্ত বিষয়ে মারা গেছে। এর মধ্যে 3 জন খুন হয়েছে ব্রাজিল আর্জেন্টিনার ঝগড়া করে, আর 2 জন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছে, একজন গাছ থেকে পড়ে আর কি। এই বাকি যে 3 জনের কথা বললাম, এরা ওই যে পতাকা লাগানোর জন্য উঠেছিল আর কি। দেখেন, আপনি আর্জেন্টিনা এবং ব্রাজিলেও, তারা তো আর্জেন্টিনা ফুটবল খেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার, তাদের দেশেও এই ধরনের বাজে উন্মাদনা নেই। আপনার ভালো লাগতে পারে, কিন্তু সেটা এমন জায়গায় পৌঁছানো উচিত না যে ব্রাজিল আর্জেন্টিনার এই জন্য মারামারি হবে, কাটাকাটি হবে, সমাজে বিশৃঙ্খল হবে। এটা কোন ধরনের, এটা একটা দেউলিয়ত্ব বলে আমার কাছে মনে হয়, ঠিক আছে। এই দেউলিয়ত্ব, এটাও একটা দেশের যে পচন হচ্ছে, এটা আমার কাছে মনে হয় এটা আর একটা উদাহরণ, ঠিক আছে। আপনি বলবেন যে জিজ্ঞেস করলাম ফুটবলের কথা, এই কি করলো, এটা বাস্তবতা, ঠিক আছে। তো সুতরাং খেলাটাকে খেলার জায়গায় সীমাবদ্ধ রাখতে হবে। এবং এই যে টিএসসিতে আমরা দেখি যে অনেক সময় অনেক মেয়েরা যায়, আপনাদের এই যে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে, এত বাজেভাবে প্রশ্ন করে, এবং তারা শুধু এই যে ভাইরাল হওয়ার, বাংলাদেশে আর একটা রোগ তৈরি হয়েছে। আপনার পলিটিক্যাল লোকজন বলেন, সমাজের শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন, যে বলেন ভাইরাল হইতে চায় এদেশে, এই যে ভাইরাল হওয়ার মানসিকতা, এখান থেকে আমাদের বের আসতে হবে। সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে। যাই সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে আপনার কয়টা তারকা, এই সে, যতক্ষণ না পর্যন্ত ওই মেয়ে একটা ভুলভাল উত্তর না দেয় বা খারাপ কোনো কথা না বলে, অশ্লীল কোনো কথা না বলে, সে প্রশ্ন করতেই থাকে। দায়িত্বশীল মিডিয়া প্রশ্নগুলি করতে থাকে। তো সুতরাং এই খেলাটাকে খেলার জায়গায় রাখতে হবে। খেলার জন্য মানে
কান্নাকাটি করতেছে, ব্রাজিল কালকে বাদ পড়ছে, অনেকে দেখি কান্নাকাটি করতেছে, ঘুম নাই, খাওয়া নাই, কেউ ড্রিঙ্কস করতেছে। দিস ইজ কোয়াইট আনবিলিভেবল। এটা একটা দেশে হতে পারে না। মানে এখানে প্রশাসনের যারা, তাদেরকেও সতর্ক থাকতে হবে। আমার তো মনে হয় যদি ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল বা ফাইনাল হইতো, এদেশে সেনাবাহিনী নামানো লাগতো, এদেশে বিজেপি মোতায়েন করা লাগতো। দিস ইজ ভেরি ট্রু। মানে এটা একটা দেশের, আমি মনে করি এটা একটা দেউলিয়ত্ব। এই জায়গা থেকে হ্যাঁ, আপনি খেলা পছন্দ করেন, দেখেন, সমস্যা নেই, কিন্তু আপনি সীমালঙ্ঘন করেন না, সীমালঙ্ঘন করে পরিবেশ নষ্ট করেন না। ঠিক আছে, যে ঘুমাইতেছে তার ঘুম নষ্ট করেন না ভাই। আপনার চিলাচিলি কারণে গ্রামবাসীর মনে করার মধ্যে ঝামেলা হয়ে যাচ্ছে। ঠিক একজন আছে, অসুস্থ সেই রোগীও জায়গাটা থাকতে পারে অসুস্থ বিনোদনের দরকার নাই তো। দরকার নেই। সুস্থ বিনোদন যেটা মানুষ শেখার থাকে বা দেশের কোনো কল্যাণ থাকে, সেটা করেন। একদমই তাই। আমার আসলে ফুটবল হচ্ছে সুন্দর, ফুটবলের সৌন্দর্য আমরা সমর্থনের মধ্য দিয়ে করতে পারি, কিন্তু অতিরিক্ত যে কোনো জিনিসই খারাপ, অতিরিক্ত উন্মাদনাও খারাপ, যেটা বাংলাদেশে অনেক হরহামেশা আমরা অনেক উদাহরণ পাই। ফুটবলের সৌন্দর্য থাকুক এবং বিশ্বকাপ সবাই উপভোগ করুক, এটাই চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি এত ব্যস্ত, তারপর আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের রাজনীতি, ছাত্র সমাজের ভবিষ্যৎ, জুলাই আন্দোলনের উত্তরাধিকার এবং তরুণ প্রজন্মের যে প্রত্যাশা, সেটি নিয়ে আজকের সমসাময়িক আলোচনা ছিল এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অবশ্যই সবাই নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা।